আজ আমাদের বাড়িতে দিদির বিয়ে, তাই আমি খুব আনন্দে ছিলাম। অনেক অপেক্ষার পরে এই দিনটি এসেছে। বিয়ের আয়োজন আমাদের বাড়ির পাশের একটা স্কুলে করা হয়েছিল। দিদির বিয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে, কারণ দিদির বয়স একটু বেশি, তাই সম্বন্ধ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এরপর হঠাৎ করেই খুব ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল, এবং সাথে সাথে বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আর আজ সেই দিন, বাড়িতে সব আত্মীয় এসে গেছেন, বরযাত্রী আসতে চলেছে। আমরা বিয়ের মণ্ডপে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বরযাত্রী এসে গেল। বরযাত্রীদের খুব সুন্দরভাবে স্বাগত জানানো হলো। বিয়ের সমস্ত আয়োজন শেষ। এরপর দিদির বিয়েও হয়ে গেল। তারপরে বিদায়ের ঠিক আগে দিদির শাশুড়ি আমাদের সামনে একটা অদ্ভুত শর্ত রাখলেন। এমন শর্ত যা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। তাদের মনোভাব এমন যে এই শর্তটি পূরণ করতেই হবে। আমরা সবাই একে অপরের মুখ দেখতে লাগলাম। অতিথিরাও নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করতে লাগলেন, আগে কখনো না এমন কিছু দেখেছি, না এমন কিছু শুনেছি। আমার নাম রানী, আর দিদির নাম মিনু। আমার বয়স 24, কিন্তু দিদি আমার থেকে 4 বছরের বড়। দিদির বয়স 28 বছর। মাধ্যমিক পাশ করার পর দিদি লেখাপড়া ছেড়ে দিয়েছিল, কারণ পড়াশোনায় তার তেমন আগ্রহ ছিল না। রান্নার প্রতি তার আগ্রহ ছিল, তাই সেখানে তার ভাগ্য ট্রাই করতে চাইতো। সে নিজের একটা ছোট্ট বেকারি খুলতে চাইতো, যাতে সে ব্যবসা করতে পারে। আমরা সবাই তাকে সমর্থন করেছি। আমরাও চাইতাম যে দিদির যদি এই কাজ ভালো লাগে, তবে অবশ্যই এই কাজটি তার করা উচিত। তাই দিদি বাড়িতে বেকিংয়ের একটা ছোট্ট দোকান খুলেছিল, সাথে বাড়ি বাড়িতে হোম ডেলিভারিও করা শুরু করেছিল। বাবা দিদির ব্যবসায় সম্পূর্ণ সাহায্য করতেন। বাবা ডেলিভারি দিতেন, আর দিদি অর্ডার অনুযায়ী খাবার তৈরি করত। আমাদের ভালোই চলছিল, আর বাবাও একটা কোম্পানিতে চাকরি করত। তার বেতনও ভালো, তাই আমাদের টাকার অভাব ছিল না। বোনের ব্যবসা একটু বড় হতেই বাবা একজন ডেলিভারি বয়কে কাজে রাখলেন। সে প্রতি অর্ডার অনুযায়ী টাকা পেত। দিদি যখন এই ব্যবসা শুরু করেছিল, তখন আমি মাধ্যমিক পড়তাম। আমার পড়াশোনার খুব শখ ছিল। আমি মাস্টার্স শেষ করে একটি ভালো কলেজে প্রফেসর হতে চাইতাম। সেই সময় মা বাবা দিদির সম্বন্ধের কথা বলতে শুরু করেন। যদিও দিদি বলতো যে আমার ব্যবসা শুরু হয়েছে, প্লিজ আমাকে আরও কিছু সময় দাও, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। কিন্তু বাবা মা বললেন, এটাই বিয়ের উপযুক্ত বয়স, পরেও তোমার শখ পূরণ করতে পারবে। বাবা মায়ের পীড়াপিড়িতে দিদি রাজি হলে তারা খুব আগ্রহ নিয়ে দিদির সম্বন্ধ দেখতে লাগলেন। আত্মীয়দের সবাইকে দিদির জন্য ছেলে দেখার কথা বলা হলো, কিন্তু কি যে ব্যাপার জানি না। দিদি দেখতে শুনতেও ভালো ছিল, শিক্ষিত এবং দক্ষ, কিন্তু কেন জানি না তারপরেও দিদির সম্বন্ধ কোথাও পাকা হচ্ছিল না। কোনো না কোনো কারণে বিয়ে হতে হতে ভেঙে যেত। যখন আমরা ভাবতাম এই সম্বন্ধটা হবেই, তখনও কোনো না কোনো কারণে কথাবার্তা পাকা হতো না। 4 বছর ধরে বাবা মা সম্বন্ধ দেখতে থাকলেন। কখনো কখনো কেউ কেউ দিদিকে রিজেক্ট করত, আর কখনো কখনো বাবা মায়ের ছেলে পছন্দ হতো না। দিদি এখন কেমন যেন খিটখিটে হয়ে গেছে, আর এই সব কারণে বাড়িতে একটা অদ্ভুত গুমোট ভাব ছিল। দিদি নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, এবং এখন সে বলে যে আমার জন্য আর ছেলে দেখার দরকার নেই। এখন তোমরা রানীর জন্য ছেলে দেখতে থাকো, আমি বিয়ে করতে চাই না। বাবা মা দিদির কষ্টটা বোঝে। রিজেক্ট হওয়া আর বারবার রিজেক্ট হওয়াটা খুব কষ্টের, আর দিদি এই কষ্টের মধ্যে দিয়ে বহুবার গেছে। কিন্তু বাবা মা এটা মেনে নিতে রাজি ছিলেন না। সেই জন্য তারা ক্রমাগত তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রতিদিনের এই রিজেক্ট দিদিকে মানসিক সমস্যায় ফেলেছিল, আর এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আমরা সেদিন বুঝতে পারলাম, যেদিন দিদি খুব বিপজ্জনক পদক্ষেপ নিল। হয়েছিল কি, সেদিনও কিছু লোক এসেছিল দিদিকে দেখতে। ফ্যামিলিটাকে খুব ভালো মনে হচ্ছিল। তারা মা বাবার সাথে এটা সেটা নিয়ে কথা বলছিল। এমন সময় হঠাৎ ছেলের মা বলল, মা যেন তার মেয়েকে ডেকে আনে। মা বলল, অবশ্যই, আমি এখনই মেয়েকে ডেকে আনছি। মা দিদিকে রুম থেকে ডেকে আনলেন। দিদি স্বাভাবিক ভঙ্গিতে গিয়ে সোফায় বসল। তখন ছেলের মা বললেন, মেয়ে তো ভালো, কিন্তু বয়স একটু বেশি মনে হচ্ছে। দিদি এই কথা শুনে মায়ের দিকে তাকালো, কিন্তু মা ইশারায় তাকে চুপ থাকতে বলে। দিদির বদলে তিনি নিজেই উত্তর দিলেন, না না, এর তো মাত্র 26 বছর বয়স। কিন্তু আন্টি এটা মানতে চাইছিলেন না। দিদির শরীরে আগে থেকেই বয়সের একটু ছাপ ছিল, তাই তিনি বললেন, আপনার মেয়ের বয়স অন্তত 32 বছর হবে। মা বাবা চুপচাপ বসে রইলেন। তারপরে আন্টি জিজ্ঞেস করতে লাগলেন, আপনারা যৌতুকে কি কি দেবেন? এই কথা শুনে দিদি এক ঝাঁকুনি দিয়ে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আন্টি এটাকে অভদ্রতা মনে করে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, একে তো মেয়েটার এত বয়স,
তার উপরে এত ঢং। এমন মেয়েকে আমরা বাড়ির বউ করতে পারবো না। আমার ছেলের জন্য মেয়ের অভাব হবে না। আন্টি এসব বলে চলে গেলেন। যাবার পর মা কান্নাকাটি করতে লাগলেন, কারণ আমরা আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। দিদিও তার ঘরের দরজা বন্ধ করে বসেছিল। মা বাবাও চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন। বাড়ির পরিবেশ এখন অদ্ভুত, কিন্তু আমি সবাইকে স্বাভাবিক করার জন্য এটা সেটা বলতে থাকলাম। তাড়াতাড়ি খাবার তৈরি করে রাতে সবাইকে টেবিলে খেতে আসতে বললাম। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে মা বাবা এলেন। আমি দিদিকে ডেকে খেতে আসতে বললাম, কিন্তু দিদি দরজা খুলল না। আমি 2-3 বার দরজা ধাক্কালাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আমি চিন্তিত হয়ে বাবার দিকে তাকালাম, কিন্তু তিনি চোখ নামিয়ে নিলেন। বাধ্য হয়ে আমরা খাবার খেলাম। আমরা জানতাম দিদি ঘরে বসে বসে কাঁদবে, কিন্তু 4 ঘন্টা পার হয়ে গেল, দিদি এখনও দরজা খুলেনি। রাতের খাবারের পর আমি আবার দিদির দরজায় টোকা দিলাম এবং খুব জোরে জোরে ডাকলাম, কিন্তু এবারও দিদি কোনো উত্তর দিল না। এখন আমার টেনশন হতে লাগলো। তাই বাবাকে বললাম, আমার ভালো মনে হচ্ছে না, তুমি যেভাবে পারো দরজা খোলো। বাবাও ভয় পেয়ে যান, কারণ দিদি আগে কখনো এমন করেনি। তাই বাবা দরজা ভেঙে ফেলল। দরজা ভাঙার সাথে সাথে আমাদের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল, তাতে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দিদি আমাদের সামনে তার বিছানায় পড়ে আছে। আমি এগিয়ে দিদিকে উল্টে দিলাম। দিদির কোনো জ্ঞান ছিল না, আর তার মুখ দিয়ে হালকা গ্যাজলা বেরাচ্ছিল। আমরা সবাই খুব ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি তার নার্ভ চেক করলাম। নার্ভ খুব ধীরে ধীরে চলছিল। মা আর আমি বাবাকে বললাম, বাবা তাড়াতাড়ি দিদিকে হাসপাতালে নিয়ে চলো। মা বাবার যেন হাত পা অসাড় হয়ে গেছে। নিজের যুবতী মেয়ের এই অবস্থায় দেখা খুব সাহসের কাজ। আমরা সবাই মিলে দিদিকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের মতে আর কিছু সময় পরে এলে দিদিকে বাঁচানো সম্ভব হতো না। ডাক্তার বলেছিলেন এটা পুলিশ কেস এবং আমাদের পুলিশে জানাতে হবে। কিন্তু বাবা অনেক অনুরোধ করলেন যে আমাদের মেয়ের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ডাক্তারও বাবার অসহায়ত্ব বুঝতে পেরে পুলিশকে খবর দেননি। দিদিকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখা হলো। ততক্ষণে তার শরীর অনেকটা ভালো হয়ে গেছে। জ্ঞান ফেরার পরেও দিদি কারো সাথে কোনো কথা বলেনি। সে শুধু নীরবে কাঁদতে থাকলো। আমিও দিদিকে কিছু বলতে পারিনি, কারণ আমি তার ভিতরের যন্ত্রণা বুঝতাম। একটা মেয়ের কোনো খুঁত না থাকা সত্ত্বেও বারবার রিজেক্ট হওয়াটা বড় কষ্টের। সকালে ডাক্তার আসার পর আমরা দিদিকে বাড়িতে নিয়ে এসেছি। দিদি ঘুমের ওষুধ খেয়েছে, কিন্তু বাড়িতে যেন কারো মৃত্যুর নীরবতা। বাবা নিজেকে অপরাধী ভাবতে শুরু করলেন যে হয়তো তার কারণেই আজ তার মেয়ে কষ্ট পাচ্ছে। আমি কখনো বাবা মাকে সান্ত্বনা দিতাম, তো কখনো দিদির আত্মবিশ্বাস বাড়াতাম। দিদির এই সমস্যা থেকে বেরিয়ে আসতে 2-3 দিন লেগেছিল। ততক্ষণে আমরাও স্বাভাবিক রুটিনে ফিরে এসেছি। কিন্তু মাঝে মাঝে আমি দিদিকে বোঝাতাম যে তোর যদি কিছু হয়ে যেত তাহলে বাবা মার কি হতো। আমি দিদিকে বুঝিয়ে বলতাম, আর ও লজ্জায় মাথা নিচু করে বসে থাকত। সে কিছুই বলতো না। এই অ্যাক্সিডেন্টের পর দিদি খুব চুপচাপ থাকতে শুরু করলো। কিন্তু একটা জিনিস সে ভোলেনি, সেটা হলো তার কাজ। সে তার কাজের প্রতি খুবই সৎ ছিল এবং সময় মতো তা শেষ করত। কিছুদিন লজ্জায় থাকার পর একদিন দিদি মা বাবার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। মা বাবাও সম্ভবত এই অপেক্ষায় ছিল। দিদির গলা জড়িয়ে ধরে তারা 3জনেই এমনভাবে কাঁদতে লাগলো যেন আজ সত্যিই শোক পড়েছে। এরপরে বাড়িতে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পর মা বাবা দিদির সাথে তার বিয়ের কথা বলতে চাইছিল। আমি তাদের থামিয়ে বললাম, তোমরা দিদির মানসিক অবস্থা বিবেচনা করে কিছুদিন কোনো ছেলে দেখো না বা বাড়িতে কাউকে আসতেও বলো না। আমি কি বলতে চাইছি তারাও তা বুঝতে পেরেছিল, তাই আর সম্বন্ধ করার চেষ্টা করেনি। দিদির পরেই আমি লাইনে ছিলাম, কিন্তু আমি এখনই বিয়ে করতে চাই না, কারণ আমি আমার মাস্টার্স শেষ করে কলেজের প্রফেসরের চাকরির জন্য আবেদন করেছিলাম। আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম, আমার রেজাল্টও খুব ভালো, আর আমার শখ ছিল সরকারি কলেজে চাকরি করার। ওদিকে আমার বাবা মা দিদির জন্য সম্বন্ধ খুঁজছিল। তারা খুঁজতে খুঁজতে দিদির জন্য অঙ্কিতকে খুঁজে পায়। আমাদের এলাকার একজনের মাধ্যমে এই খোঁজ আসে। বাবাকে যে আঙ্কেল ছেলের খোঁজ দিয়েছিল, সে ছেলের খুব প্রশংসা করেছিল। তাই কয়েকদিন পর ছেলেদের বাড়িতে দেখতে আসার সময় দেওয়া হলো। মা বাবা অনেক আয়োজন করেছিলেন। আমাদের আশা ছিল যেন সম্বন্ধটা ঠিক হয়, তাই আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। আমরা যা আশা করেছিলাম তাই হয়েছে। ছেলের বাড়ির সাথে আলোচনা খুব বন্ধুত্বপূর্ণ হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোও মিটে গেছে। দিদি খুব ভয়ে ভয়ে এসেছিল, কারণ সে ভয় পাচ্ছিল যে আজও তাকে রিজেক্ট করা হবে। কিন্তু দিদি বসার কিছুক্ষণ পরেই
দিদির সামনেই তারা সম্বন্ধের জন্য হ্যাঁ বলেছিল এবং বিয়ের কথাও বলতে চাইল। মা বাবার মুখ হা হয়ে যায়, কারণ তারা এতটাও আশা করেননি যে ছেলের পরিবারের মেয়ে এতটা পছন্দ হবে। দিদিও লজ্জা পেয়ে ভিতরে চলে গেল এবং অঙ্কিতের সাথে দিদির সম্বন্ধ প্রায় পাকা হয়ে গেল। আমি নিজেও দিদির জন্য খুব খুশি। অবশেষে তার বিয়ের ফুল ফুটতে চলেছে। একজন শিক্ষিত এবং ভালো ডাক্তার তার জীবনসঙ্গী হতে চলেছে। সেখানে বসে বসেই ছেলের পরিবার আমার মা বাবাকে তাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ দিল। 3 দিন পর আমি, মা এবং বাবা ছেলেদের বাড়িতে গেলাম। ছেলের বাড়িটা খুব সুন্দর। এখানে বাড়িতে আরামের সব কিছুই ছিল। মা বাবা আর আমি ছেলের বাড়ি দেখে খুব খুশি হলাম। ছেলেটাও খুব সংস্কৃত মনা আর ভালো ছিল। সব কিছু ঠিকঠাক। সেখানে বসেই অঙ্কিতের মা বললেন, বোন, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আশা করি তুমি বুঝবে আমি কি বলতে চাইছি। আমার মা বললেন, হ্যাঁ বলুন, কি কথা। তখন অঙ্কিতের মা বলতে লাগলেন, আসলে আমিও একজন মা, সুগার ও ব্লাড প্রেশারের পেশেন্ট। কবে আমার কি হবে জানি না। সেজন্য আমি চাই অঙ্কিতের তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে সংসারী হতে দেখে শান্তিতে মরতে পারি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, বিয়ের তারিখ তাড়াতাড়ি করা উচিত। মা বাবার দিকে তাকাতে লাগলেন, কারণ মা একা এই সিদ্ধান্ত নিতে পারেন না। তাই তিনি বাবার মতামত জানতে চান। বাবাও কিছুটা চিন্তা করে বললেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছা, আমাদের এতে কোনো আপত্তি নেই। শুধু একটু সময় দিন প্রস্তুতির জন্য, যাতে আমরা আমাদের মেয়েকে সম্মানের সাথে বিদায় দিতে পারি। বাবার কথা শেষ করতে না করতেই অঙ্কিতের মা বললেন, দাদা চিন্তা করবেন না, আমরা যৌতুক চাই না। শুধু বরবধূকে দুহাত ভরে আশীর্বাদ দেবেন, সেটাই আমাদের জন্য অনেক। আন্টি খুব সুন্দর করে কথাগুলো বললেন। আর তখন বাবা বললেন, এটা আপনার ভালোবাসা এবং উদারতা, কিন্তু আমরা আমাদের মেয়েকে খালি হাতে পাঠাতে পারবো না। এটাই আমাদের সমাজের রেওয়াজ। এসব আলোচনার মাসখানেক পরেই বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। বাবা মা খুব খুশি এবং আমার নিজেরও আনন্দ দেখার মতো। আমি প্রতিটি প্রস্তুতিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলাম এবং অনেক ড্রেস কিনেছিলাম। আমি দিদির জন্যও অনেক কেনাকাটা করেছি। সেই সময় আমার জন্য আরেকটা খুশির খবর অপেক্ষা করছিল যে আমি একটা সরকারি কলেজে প্রফেসরের চাকরি পেয়েছি এবং 2-1 দিন পর আমার জয়েনিং হতে চলেছে। আমার সাফল্য দেখে সবাই খুব খুশি। গোটা এলাকায় মিষ্টি বিতরণ করা হলো। আমিও খুব খুশি। একের পর এক খুশির খবর পাচ্ছিলাম। বাবা আগেই দিদির যৌতুকের জন্য কিছু জিনিস আগে থেকেই কিনেছিল। এখন কিছু ইলেকট্রনিকের জিনিস এবং কিছু আসবাবপত্র কেনা হয়েছিল। আমরা বিয়ের প্রস্তুতি নিতে এত ব্যস্ত যে আর অঙ্কিতের বাড়িতে যাওয়ার সময় পাইনি। যেখানে অঙ্কিতের পরিবারের সদস্যরা 2-3 বার এসেছিলেন দিদির মাপ নিতে এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে। আজ আমাদের পরিকল্পনা ছিল অঙ্কিতের বাড়ি গিয়ে তার জামা কাপড়ের মাপ নেওয়া, আর সঙ্গেই বাবা জিজ্ঞেস করতে চেয়েছিল বিয়েতে কতজন বরযাত্রী আসবে। তাই বাবা আর আমি অঙ্কিতের বাড়ির দিকে গেলাম। আমরা আগেই খবর দিয়েছিলাম, তাই আন্টি দরজায় উপস্থিত ছিলেন। সুন্দরভাবে আমাদের স্বাগত জানালেন এবং আমরা ভিতরে গিয়ে বসলাম। অঙ্কিতের বাবা বাড়িতে ছিলেন না। অঙ্কিত বাড়িতে থাকায় তিনি অঙ্কিতের কাছ থেকে জামা কাপড়ের মাপ নিলেন এবং বাবা আন্টিকে জিজ্ঞেস করছিলেন কতজন বরযাত্রী যাবেন। আন্টি সাফ জানিয়ে দিলেন, বরযাত্রী মাত্র 15-20 জন হবে, কারণ আমরা আপনাদের কোনো ঝামেলায় ফেলতে চাই না। তারপর বিয়ের প্রস্তুতি নিতে লাগলাম। আর বিয়ের দিনও এসে গেল। লাল পাড়ের শাড়িতে দিদিকে খুব সুন্দর লাগছিল। দিদিকে আকাশ থেকে নেমে আসা পরীর মতো দেখাচ্ছিল। আমি দিদির দিকে তাকালাম আর বাবা মা দিদির দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু তাদের চোখ ভেজা ছিল। হয়তো দিদির বিদায়ের চিন্তা তাদের ঠিকমতো খুশি হতে দেয়নি। বরযাত্রী এসে গেছে এবং বিয়ের আচার অনুষ্ঠানও ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটল যা সবাইকে হতবাক করে দিল। অঙ্কিতের মা আমার মাকে জানালো যে তাদের রীতি হলো নতুন বউকে তারা তাদের বাড়িতে নিয়ে যাওয়ার আগে তাকে হাসপাতালে নিয়ে যায়, তারপরেই তারা দিদিকে বাড়িতে নিতে পারবে। মা এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। মা বললেন, আগে তো একথা কখনো দেখিনি বা শুনিনি, এ কেমন অদ্ভুত প্রথা। মা একটু রেগেই বললেন, কিন্তু আন্টি, অনর যে তাদের বাড়ির রেওয়াজ, এটা বংশ পরম্পরায় চলে আসছে। মা বলতে লাগলেন, এটা কিভাবে হতে পারে? কনেকে বিদায় করে বাড়িতে নিয়ে যাওয়ার বদলে তোমরা তাকে হাসপাতালে নিয়ে যাবে? এটা আবার কেমন প্রথা? এর কোনো মানে হয়? আন্টি বলতে লাগলেন, এটা আমাদের রেওয়াজ, আর এই প্রথা তোমাদেরও মেনে চলতে হবে। আজ পর্যন্ত আমরা তোমাদের কোনো জোর করিনি বা কোনো দাবিও করিনি, তবে এখন এটা তোমাদের মেনে নিতে হবে। আন্টির কথা শুনে মা চুপ হয়ে গেলেন। কথাটা ছড়াতে ছড়াতে পুরুষদের মাঝে পৌঁছে গেল। ছেলের পক্ষের পুরুষরা এটার পক্ষে। তারা বলল,
এটা যখন প্রথা তখন সবারই মেনে চলতে হবে। ওরা সবাই বলছিল আমাদের বাড়ির রীতি অনুযায়ী মেয়েটা আগে হাসপাতালে যাবে, তারপরে বাড়িতে যাবে। কিন্তু মা বাবা মোটেও রাজি ছিলেন না। তারা বলছিলেন এখন বাড়িতে নিয়ে যান, পরে হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত ছেলের পক্ষের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়, কারণ বাবা মা ভয় পাচ্ছিলেন যে এই ছোট বিষয়টাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে বিয়েটা ভেঙে দিতে পারেন। যদিও তাদের মন কোনোভাবেই মানতে চাইছিল না, কিন্তু তারা বাধ্য হয়ে তাদের অনুরোধে রাজি হয়েছিলেন। তারপরে দিদিকে বিদায় দেওয়া হলো। দিদিকে গাড়িতে বসিয়ে আন্টি, আঙ্কেল এবং অঙ্কিতের সাথে বরযাত্রীদের সকলে বেরিয়ে গেল। মা বাবাও দিদির পিছন পিছন হসপিটালে গেলেন। আমাদের অস্বস্তি বোধ হচ্ছিল এভাবে দিদিকে একা হাসপাতালে পাঠাতে। ভয়ও পাচ্ছিলাম। সবাই মিলে দিদিকে অপারেশন হলে নিয়ে গেল। কিছুক্ষণ পর দেখলাম ছেলের পরিবারের সমস্ত পুরুষরা ডাক্তারের পোশাকে অপারেশন হলে ঢুকল। মা এবং আমি হতবাক এবং চিন্তিত হয়ে বসে রইলাম। আমাদের এভাবে বসে থাকতে মন চাইছে না, কিন্তু আমরা বাধ্য হয়ে বসে রইলাম। আমি এদিক ওদিক অস্থিরভাবে হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আর ধৈর্য ধরতে পারলাম না। আমি অপারেশন থিয়েটারের দরজা খুলে ভিতরে গেলাম। আমার পিছন পিছন আমার মা বাবাও ভিতরে এলেন। কিন্তু ভেতরে আসার পর আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি চমকে উঠলাম। হল একদম ফাঁকা, সেখানে কেউ নেই। আমি, মা, বাবা সকলে হতবাক। আমি দৌড়ে বাইরে গিয়ে সেখানে উপস্থিত স্টাফদের জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। আমরা নিজেদের চোখে তাদের সবাইকে অপারেশন হলে যেতে দেখেছি, কিন্তু বের হতে দেখিনি। আমি পুরো হাসপাতাল খুঁজলাম, প্রত্যেক স্টাফকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছুই জানে না। আমরা খুব টেনশনে পড়ে গেলাম। মা এদিকে কাঁদতে শুরু করলেন। এটা কেমন ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মায়ের বিপি হাই হয়ে গেছে। শরীর খুব খারাপ হওয়ায় মাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি আর বাবা রাস্তায় খুঁজতে বের হলাম, কিন্তু দিদি বা অঙ্কিতকে কোথাও পেলাম না। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেটাও তালাবন্ধ ছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করে জানা গেল তারা 1 সপ্তাহ আগেই এই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন তো বাবারও শরীর খারাপ হতে শুরু করেছে। সর্বোপরি এটা তার যুবতী মেয়ের ব্যাপার। তারা না জানি দিদিকে কোথায় নিয়ে গেছে। আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ এদের সম্পর্কে কিছুই জানত না। সবাই এটাই বলছিল যে তারা 1 সপ্তাহ আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কয়েক মাস আগেই এই বাড়িতে ভাড়ায় এসেছিল, এবং তাদের যে ছেলের বিয়ে সেটা তো আমরা কেউ জানতাম না। কিছু বুঝতে না পেরে আমরা হাসপাতালে ফিরে আসি। এখন পর্যন্ত মায়ের শরীর একই রকম। আমি আর বাবা সেখানে মায়ের পাশে বসলাম। সারা রাত আমাদের কিভাবে কাটলো আমরাও জানি না। ঈশ্বরের কৃপায় সকাল নাগাদ মায়ের অবস্থা একটু ভালো হলো, তাই ডাক্তার তার চেক আপ করে ছেড়ে দিলেন। আমরা বাড়িতে সবাই চলে এলাম। খালি বাড়ি বুকের মাঝে খা খা করছিল। আমরা হর ঘরে এমনভাবে বসে রইলাম যেন আমাদের সব কিছু লুট হয়ে গেছে। আমরা একে অপরের থেকে নজর লুকিয়ে কাঁদতে থাকলাম। এখন পর্যন্ত দিদির খবর কিছুই জানি না। এখন প্রতিটা মুহূর্ত আমাদের উপর কষ্টের বোঝা বাড়াচ্ছিল। অবশ্যই আমরা দিদিকে বিয়ে দিয়ে বিদায় দিয়েছিলাম, কিন্তু সে যেভাবে নিখোঁজ হলো তা আমাদের চিন্তায় ফেলে দিল। আর তারা কিভাবে 1 সপ্তাহ আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? তাহলে ওরা কোথায় থাকতো, আর দিদিকেই বা কোথায় নিয়ে গেল? ওদের উদ্দেশ্য কী? এটা ভেবেই আমাদের আত্মা কেঁপে উঠেছিল। হঠাৎ আমার মনের মধ্যে একটা চিন্তা এলো, আর আমি বাবাকে বললাম, বাবা, দিদির বড় কোনো ক্ষতি হওয়ার আগেই পুলিশে রিপোর্ট করতে। আমি এই কথা বললে বাবা বললেন, এভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। বিয়ের দিন যা হয়েছিল তাই নিয়ে মানুষ ইতিমধ্যে অনেক গল্প বানিয়ে ফেলেছে। এখন পুলিশে রিপোর্ট করলে সব জায়গায় এটাই আলোচনার বিষয় হবে। কিন্তু আমি বললাম, বাবা, দিদির কথাও আমাদের ভাবা উচিত। আমরা মানহানির ভয়ে বসে থাকলে দিদির জীবন সংশয় হতে পারে। বাবা চুপ হয়ে গেলেন, আর মা কাঁদতে কাঁদতে বললেন, রানী একদম ঠিক কথা বলেছে। দয়া করে তুমি পুলিশে রিপোর্ট করো। আমার মেয়েকে যেখান থেকে হোক আমার কাছে ফিরিয়ে আনো। ঈশ্বর জানেন ও কী অবস্থায় আছে। কি জানি ওরা কারা, আর আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে বললেন। তখন বাবা ঝট করে উঠে ভিতরে চলে গেলেন। আমি নিজেও বুঝতে পারছি যে যদিও আমরা সবাই কষ্টে ছিলাম, কিন্তু বাবা আমাদের থেকেও বেশি কষ্টে ছিলেন। সময় দ্রুত চলে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে প্রতিটি মুহূর্ত কয়েক যুগের মতো মনে হচ্ছিল। আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। আমি বাবাকে বারবার বলছিলাম পুলিশে রিপোর্ট করতে, কিন্তু বাবা বলল, আজ রাতটা দেখি, কালকে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করব। আমিও বাবার জেদের কাছে চুপ হয়ে গেলাম। বাবা কিছু ভেবেই বলছে। মায়ের শরীরও কিছু সময় পর পর খারাপ হয়ে যেত। কখনো তার সুগার বেড়ে যেত, কখনো তার বিপি হাই হয়ে যেত।
এখন আমাদের সময় খুব মুশকিলে চলছে। সারাটা রাত এভাবেই পার হলো, এখন অবধি দিদির কোনো খবর নেই। পরের সকালটা আমাদের জন্য মোটেও উজ্জ্বল ছিল না। বাবা অস্থিরভাবে ভেতরে বাইরে করছিলেন, আর মা হাই বিপির কারণে শুয়েছিলেন। আর আমি বসে বসে ভাবছিলাম যে না জানি দিদি এখন কী অবস্থায় আছে এবং সে এখন কোথায় আছে। দিন এভাবেই কেটে গেল। আর আমার বাবার সাথে এটা নিয়ে ঝগড়া শুরু হলো যে তুমি এখনও থানায় অভিযোগ করছো না কেন, এভাবে বাড়িতে বসে থেকে কিছুই হবে না। এখন বাবাও আমার কথায় রাজি হয়েছে বলে মনে হলো। এখন বাবা থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। জানি না এখন আবার কে এলো। দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খোলার সাথে সাথে সামনে দিদিকে দেখে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দিদি আমার কোলে অজ্ঞান হয়ে গেল। আমি সাথে সাথে চিৎকার করে মা বাবাকে ডাকলাম। তারা দুজনেই দৌড়ে এলো এবং দিদিকে দেখে প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ জানালো। কিন্তু দিদিকে অজ্ঞান দেখে চিন্তিত হয়ে কোলে তুলে ভেতরে নিয়ে এলো। কিছুক্ষণ পর দিদির জ্ঞান ফিরল, কিন্তু দিদির গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছিল যেন সে মারা গেছে। জ্ঞান ফেরার সাথে সাথে দিদি তার পেটের ডান দিকে হাত রাখল এবং তার মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠল। আমি দিদিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, পেটে কি ব্যথা হচ্ছে? আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তখন সে নাতে মাথা নাড়তে লাগলো। তারপরে সে তার শুকনো মুখে ফিসফিস করে জল চাইল। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে জল নিয়ে এসে দিদিকে খাওয়াতে লাগলাম। দিদি উঠতে পারছিল না, তাই শুয়ে শুয়ে জল খেতে লাগলো। তারপরে গ্লাসটা নামিয়ে রেখে আবার শুয়ে পড়ল, যেন শরীরে কোনো শক্তি নেই। আমরা তিনজনেই খুব টেনশনে দিদির দিকে তাকিয়েছিলাম। কি হয়েছে ওর? আমি দিদিকে জিজ্ঞেস করলাম, প্লিজ আমাকে কিছু বল, তোর কি হয়েছে? দিদি মৃদুর স্বরে বলতে লাগলো, আমাকে এই বাড়ি থেকে যখন হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে গেল আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর টেনশনে বারবার জিজ্ঞেস করছিলাম আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, কিন্তু কেউই উত্তর দিচ্ছিল না। এর মধ্যেই অঙ্কিত আর তার পরিবারের সদস্যরা অপারেশন থিয়েটারে আসলেন এবং তাদের একজন আমাকে কিছু একটা গন্ধ শুকিয়ে আমাকে অজ্ঞান করে দিল। জানি না কিভাবে তারা আমাকে হাসপাতাল থেকে একটা খালি বাড়িতে নিয়ে গেল। যখন জ্ঞান ফিরল আমি বিবর্ণ ঝাপসা চোখে দেখলাম এটা একটা পুরনো বাড়ি। আমাকে একটা বিছানায় শোয়ানো, আমার পাশে একটা টেবিলে কিছু জিনিসপত্র পড়েছিল যা ডাক্তারের জিনিসের মতোই। আমি অঙ্কিতকে আমার উপর ঝুঁকে থাকতে দেখি, কিন্তু আমি তখন খুব একটা সচেতন ছিলাম না, কারণ সম্ভবত আমার উপর কোনো ওষুধের প্রভাব ছিল। আমি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরে কত সময় পরে জ্ঞান ফিরল জানি না। আমার সারা শরীরে তীব্র ব্যথার ঢেউ বয়ে গেল। আমি আমার ডান পাশে হাত রেখে জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু বোধহয় তখন সেখানে কেউ উপস্থিত ছিল না যে আমার চিৎকার শুনে আসবে। আমি তখন বিছানায় শুয়েছিলাম এবং সম্ভবত আমার পা বাঁধা ছিল, কারণ আমি পা নাড়াচাড়া করতে পারছিলাম না, আর আমার একটা হাতও বাঁধা ছিল। আমি অনেক কষ্টে চারপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এই জায়গাটা অদ্ভুত এবং এখানে কেউ নেই। আমার খুব ভয় লাগছিল, কিন্তু এখান থেকে যাবার কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না এবং পেটে খুব যন্ত্রণা অনুভব করছিলাম। আমার পেটের ডান দিক থেকে ব্যথার ঢেউ আমার সারা শরীরে ছুটে বেড়াচ্ছিল, যেন আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আমি জানি না কতটা সময় এভাবেই কেটে গেল। তারপরে সন্ধ্যার দিকে অঙ্কিতকে দেখতে পেলাম। সে আমাকেই দেখতে এসেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে কি করেছো? আমি তোমার বউ, তুমি আমার সাথে এসব কি করছো? কিন্তু সে বলল, তুমি আমার স্ত্রী না, আমি আমার উদ্দেশ্য হাসিলের জন্য এই বিয়ে করেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি উদ্দেশ্য? সে বলল, আমি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করি এবং যুবতী মেয়েদের অঙ্গ বিক্রি করি। চাহিদা অনুযায়ী চড়া দামে পাঠাই। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ লোকজনের খুব তাড়াতাড়ি কিনে নেয় এবং সেই সাথে ওষুধ ও মেকআপ সামগ্রীতেও ব্যবহার করা হয়। এখন অবিবাহিত মেয়ের কিডনির চাহিদা ছিল। এক ধনী পরিবারের একমাত্র মেয়ের জন্য একটা কিডনির দরকার ছিল। এর জন্য তারা আমাকে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তাই আমি তোমাকে বিয়ে করার ভান করে তোমার একটা কিডনি বের করে দ্বিগুণ দামে তাদের কাছে পাঠিয়েছি। যতক্ষণ না আমি দ্বিতীয় কিডনির অর্ডার পাই ততক্ষণ তুমি জীবিত আছো। তারপরে আমি তোমাকে শেষ করে তোমার লাশ কোথাও ফেলে দেব, আর তোমার বাড়ির লোকেরা কখনো এখানে পৌঁছাতে পারবে না। ওর কথাগুলো শুনে আমি ভয়ে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর অঙ্কিত সেখান থেকে চলে গেল। আমি এখান থেকে পালানোর সুযোগ পেয়ে গেলাম। আমি এখানে এভাবে মরতে চাই না। সেজন্য আমি এদিক সেদিক তাকিয়ে পালানোর কথা ভাবতে থাকি, কিন্তু আমি দড়ি দিয়ে বাঁধা। এক হাতের দড়িটা একটু ঢিলা, তাই অনেক চেষ্টা করে কাঁচিটা তুলে নিলাম। এক এক করে আমার হাত পা থেকে দড়ি কাটতে শুরু করি। কিছুক্ষণ কষ্ট ও ব্যথা সহ্য করার পর
আমি দড়ি কাটতে সফল হলাম। তারপরে আমি সেখান থেকে পালিয়ে যাই। জায়গাটি শহর থেকে অনেক দূরে। আমার একটা কিডনি সবেমাত্র অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছিল। দৌড়াতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কোনো রকমে আমি রাস্তার ধারে পৌঁছে সেখান থেকে লিফট নিয়ে বাড়িতে আসি। দিদি যখন আমাদের তার দুঃখের গল্প বলল, আমরা সবাই পাথর হয়ে গেলাম। তারা কত নিষ্ঠুর এবং বিপজ্জনক। তারা কিভাবে মেয়েদের সাথে এটা করতে পারে? এমন জঘন্য খেলা খেলতে তাদের আত্মা কাঁপেনি? বাবা এই সময় উঠে বাইরে চলে গেল। আমি জানি তিনি কোথায় গেছেন। যে কাজ তার আগেই করা উচিত ছিল, সেই কাজ তিনি এখন করতে গেছেন। বাবা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল। দিদির এই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে, কিন্তু আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি। সেই দুর্ঘটনার পর 1 বছর পেরিয়ে গেছে। বাবার পরিশ্রম সার্থক হয়েছে এবং অঙ্কিত ধরা পড়েছে, এবং দিদি তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল। অঙ্কিত এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং পুলিশ তার ভালোই খাতির যত্ন করছে। পুলিশের জিজ্ঞাসাবাদে অঙ্কিত তার বন্ধুদের ঠিকানাও বলে দিয়েছে। পুলিশ তাদের সবাইকে হেফাজতে নিয়েছে। ধীরে ধীরে দিদি তার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, আর এখন সে মা বাবার সামনে হাত জোর করে তাদের অনুরোধ করছে তার বিয়ের কথা আর না বলার জন্য। এখন সে আবার তার ব্যবসা শুরু করেছে, আর দিদির রেস্টুরেন্ট আবার চলতে শুরু করেছে। মা বাবা আর কখনো আমাদের সামনে বিয়ের কথা বলেননি। দিদি তো ভুলেও বিয়ের নাম করতো না। দিদি বলতো যে বিয়ে জীবনের অপরিহার্য অঙ্গ নয়। এমনকি একজন পুরুষের সঙ্গ না পেলেও একজন নারী নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একাকী জীবনযাপন করতেও পারে। কিন্তু বাবা মায়ের মনের কোথাও না কোথাও একটা আশা অবশ্যই ছিল যে তাদের 2 মেয়েরও যেন নিজের পরিবার হয়। কিন্তু দিদির সাথে দুর্ঘটনার কারণে তারা এতটাই ভয় পেয়েছিল যে তারা বিয়ের কথা চিন্তাও করেনি। এই ঘটনার পর 3 বছর কেটে গেছে। এখন দিদির বয়স 31 বছর আর আমার বয়স 27 বছর। দিদির সাথে সাথে আমার চিন্তাও বাবাকে বিচলিত করত যে আমারও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু তিনি তা বলতে পারেননি। কিন্তু সেদিন মা বাবার সমস্যার সমাধান হয়ে যায় যেদিন আমি এক প্রফেসরের প্রেমে পড়ি। সঞ্জয় আমার কলেজের প্রফেসর। আমাদের দুজনেই দুজনকে ভালো লাগতো, কিন্তু একদিন সঞ্জয় আমাকে প্রপোজ করে এবং আমিও সঞ্জয়ের প্রেমে পড়ে যাই। সঞ্জয়ের কোনো দোষ আমার চোখে পড়েনি। আমি আমার মা বাবাকে জানালে মা বাবা খুব খুশি হন। দিদিও খুব খুশি। এনগেজমেন্ট হলো আর বিয়ে হয়ে গেল। আমি বউ হয়ে সঞ্জয়ের বাড়িতে এসেছি। সঞ্জয় খুব ভালো। সে আমার খুব যত্ন নিত। জীবনে কোনো কমতি নেই, সবখানেই সুখ। শুধু মাঝে মাঝে দিদির কথা মনে পড়লে আমার মন খারাপ হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সঞ্জয়ের মতো একজন জীবনসঙ্গী আমার দিদির জীবনেও আসুক এবং সে জীবনের সমস্ত সুখ পাক। ধন্যবাদ বন্ধুরা।